বিকেলবেলা বেশ একটা কালবৈশাখী হয়ে গেল আজ। ঝড়ের দাপটে কারেন্ট যে সেই চলে গেছে, আসার আর নাম নেই। এখনো বৃষ্টি পড়ে চলেছে ঝিরঝির করে। গরম কমে গিয়ে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। আমরা কজন রোজকার মতোই আড্ডা জমিয়েছি পাঁচুদার চায়ের দোকানে। ওহ, যা একটা কালবৈশাখী হয়ে গেল, সমস্ত পাড়াটা অন্ধকারে ডুবে আছে। আজ আর কারেন্ট আসবে না, বুঝলে পাঁচুদা? কিরে, কেমন ভুতুরে ওয়েদার সমীর? তাজা বলেছো অমিয়দা। এই ওয়েদার সঙ্গে পাঁচুদার হাতের গরম গরম চা আর নীলুদার মুখের হাড় হিম করা একটা ভূতের গল্প। কি বলো নীলুদা, একটা ভূতের গল্প হয়ে যাবে নাকি? সে হবে হ্যাঁ। আরে পাঁচুদা, চায়ের সঙ্গে আজ কিছু পেঁয়াজি টেয়াজি হবে? তা তোমরা বললেই হবে খানি। বেশ বেশ, ভালো তবে নীলু আপনার রক্ষা করতেই হবে। নে নীলু, শুরু কর। আচ্ছা, আজ তোমাদের অন্যরকম একটা গল্প শোনাই। গল্পটা আমাদের দেশের বাড়ির। গ্রামের নাম পলাশডাঙ্গা। আমাদের পলাশডাঙ্গায় কোশিয়ারি শ্মশান পাড়েই আছে ভয়ঙ্কর পাকশি পুকুর। এ পুকুরের নাম সহসা মুখেও আনে না এই অঞ্চলের মানুষ। এ এক মানুষ খেকো পুকুর। পুকুরের জলে ডুবে মরা অতৃপ্ত প্রেতাত্মাদের বাস। কথিত আছে প্রতি পূর্ণিমার রাতে এ পুকুর জেগে ওঠে, মায়াবী রূপে আকর্ষণ করে জলে টেনে ডুবিয়ে মারে কাউকে না কাউকে। আজ তোমাদের এই পাকশি পুকুরের একটা গল্প শোনাই চলো। সালটা 2018-19। পলাশডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন করে কলকাতার ছেলে অতীন। বয়স এই 27-28, অবিবাহিত। নতুন চাকরি পাওয়ার পর অতীন এই গ্রামে আসে। সঙ্গে করে কয়েকদিনের জন্য নিয়ে আসে তার ছোট ভাই রথিনকেও। এই ঘটনা তখনকার। আমাদের গায়ের দিকে বাড়ি ভাড়া পাওয়া অতটা সহজ ব্যাপার নয়। বেশিরভাগই চাষাবাদ করা মানুষজন ছোট ছোট কুটির বানিয়ে থাকে। তারা কেই বা বাড়ি ভাড়া দেবে। তবুও হেডমাস্টার সুনীল বাবুর জানা চেনায় একটা ফাঁকা বাড়ির সন্ধান পেয়ে সেই বাড়িতেই ওঠে অতীন। বাড়িটি পরিত্যক্ত না হলেও বেশ পুরনো দিনের। বেশ কয়েক একর জায়গা ও পুকুর সমেত ভিটে। জমিদার বাড়ির লাগোয়া এই ছোট্ট এক কামরার চালা বাড়িটি মূলত খাজাঞ্চিখানা ছিল। কালের নিয়মে সবই অবশ্য বিলীন হয়ে গেছে এখন। বাড়ির মালিক মুখুজ্জেদের বর্তমান প্রজন্মের সকলেই শহরে বসবাস করে। চালা ঘরের পাশেই একটা ছোট টিনের ঘরে কেবল মুখুজ্জেদের বুড়ো পরিচালক কলিকাতা একলা থাকে। মালিকদের কয়েক একর খেতি জমিজমা দেখাশোনা করে। তারই সঙ্গে পাহারা দেয় বাপ ঠাকুরদার আমলের এই পুরো বসত ভিটে। অতিথি তেমন একটা কেউ আসে না শহর থেকে। শুধু বছরে একবার শহর থেকে মেজকর্তা এসে খেতি ভিটে সব নিজে চোখে দেখে যান। এই মেজকর্তা অর্থাৎ রমানাথ মুখুজ্জে পলাশডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার সুনীল বাবুর পূর্ব পরিচিত। মূলত তাকে বলেই এই বাড়ির ব্যবস্থা সুনীলবাবু অতীনের জন্য করে দিয়েছেন। এই যে বাবু, আপনাদের ঘর আমি ঝাড়াই মোছাই করে রেখেছি। খাবারের জন্য চিন্তা করবেন না, আমি দিয়ে যাব রোজ
দুবেলা আপনাদের খাবার। আরে সে ঠিক আছে, খাবারের জন্য তুমি অত চিন্তা করো না। এ তো দেখছি বেশ বড় সড়ো ঘর, কি বল রতন? হ্যাঁ রে দাদা, বেশ খোলামেলাও। একটা কথা বলি বাবু, দিন থাকতে থাকতে আপনি ঘরে ফিরে আসবেন তো রোজ? হ্যাঁ তা তো আসবো, কিন্তু কেন বলো তো? সন্ধ্যের পর এখানে নিশি ডাকে গো বাবু, ও কতজন রে যে খেয়েছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো, কি বল রতন? না দাদা, এখনো এমন ঘটনা ঘটে রে, তুই যতই হেসে উড়িয়ে দিস না কেন, এখনো এমন ঘটনা ঘটে, আমি জানি। তা মানা না মানা আপনাদের ব্যাপার বাবু, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এসব মানি। আচ্ছা, এখন আমি যাই, বেলা পড়ে এলো। পূর্ণিমা লাগিয়ে যাবার আগে আপনাদের খাবারটা দিতে হবে আজ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আমাদের খিদেও লেগেছে বেশ। আজ তাড়াতাড়ি খেয়ে দে, ঘুম দেবো লম্বা। এরপর বেশ পরিপাটি করে খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ শুয়ে পড়ে অতীন ও রথিন। রাত প্রায় 1:30 নাগাদ কিসের একটা শব্দে ঘুম ভেঙে যায় অতীনের। কেমন একটা আওয়াজ এক নাগাড়ে ভেসে আসছে উত্তর দিকে জানলাটা থেকে। 15 দিনের কাঠের জানলাটায় কেউ যেন টোকা মেরে মেরে ডাকছে। সেই শব্দে ঘুম ভেঙে যায় অতীনের। পাশের অতীন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ সব চুপচাপ থাকবার পর আবারও সেই একই শব্দ কানে আসে অতীনের। এবার যেন আরো জোরে জোরে হতে থাকে আওয়াজটা, তার তীব্রতা যেন আগের থেকে আরো অনেক বেশি। জানলার ওপারে দিয়ে আসলে সাড়া না পেয়ে যেন রেগে গিয়েছে সে। অতীন একবার ভাবে কি করবে, রথিনকে কি ডাকবে নাকি চুপচাপ শুয়ে পড়বে। কিন্তু কৌতূহল বড় নেশার বস্তু। ঘরের বাইরে কে রয়েছে এত রাতে? এই ঘুমন্ত গ্রামের নিশুতি আধারে কি করছে সে এখানে? অতীন ঘরের দরজা খুলে বাইরে বের হয়। বাইরে তখন রাত্রির কালো পর্দায় জ্যোৎস্নার আলোর মায়াবী খেলা, পূর্ণিমার গভীর রাত। হঠাৎই ঝিঝি পোকার ডাকের মাঝে অতীনের কানে আসে একটি নারী কণ্ঠ। এসো অতীন, এসো, এসো অতীন, এসো। সেই ডাকের সঙ্গেই চারিদিক যেন ছেয়ে যায় তীব্র মহময় একটা গন্ধে। মাথা অবশ হয়ে আসে অতীনের। সে দেখে কোন অদৃশ্য থেকে হাজির হয়েছে এক নারী মূর্তি। তারই দিকে তাকিয়ে বারবার সে ডাকছে, এসো অতীন, এসো, এসো আমার সঙ্গে, এসো অতীন, এসো।
অতীন কাঠের পুতুলের মতো পিছনে সেই নারী মূর্তির। ঝোপঝাড় পেরিয়ে ক্রমশ এগোতে থাকে ওরা। ধান জমির বুকে জমে থাকা কুয়াশায় ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে অতীন। এরই মধ্যে কুকুরের তীব্র চিৎকারে ঘুম ভেঙে যায় হরিকাকার। পাড়ার সবকটা কুকুর অস্থির হয়ে চিৎকার করছে একসাথে। সেই চিৎকারে তোলপাড় হয়ে যাচ্ছে মাঝরাতের নিস্তব্ধতা। যেন যেন কিছু দেখে ভয় পেয়েছে ওরা, খুব ভয়, যেন অপার্থিব অলৌকিক কিছু। নিশুতি রাতে কুকুরের এহেন চিৎকার, এ তো বড় ভালো কথা নয়। এ যে অলক্ষণের সংকেত। পরিমরি ছুটে যায় হরিকাকা। অতীনের ঘরে গিয়ে দেখে ঘরের দরজা খোলা। অতীন নেই, একা রথিন বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছ? ওঠো দাদাবাবু, ওঠো, তুমি এখনো ঘুমাচ্ছ? এদিকে এদিকে, সবগুলা হয়েছে গো, সবগুলা হয়েছে। কে? ও হরিকাকা, তুমি এত রাতে কেন? দাদা কোথায়? সর্বনাশ হয়েছে গো ছোট দাদা বাবু। নিশি, সেই নিশি বলেছিলাম না, নিয়ে গেছে দাদা বাবুকে। শিগগিরই চলো ছোট বাবু, এখনো সময় আছে, এখনো সময় আছে। জঙ্গলের পথে ছুটতে থাকে হরিকাকা ও রথিন। বাবু, বাবু, দাদা, দাদা, বাবু, বাবু। ওদিকে অতীন তখন পৌঁছে গেছে পাকশি পুকুরের ঘাটে। তার পায়ের ফুট দুয়েক নিচে পাকশি পুকুরের গভীর জল। কতটা গভীর তা কেউ জানে না। পূর্ণিমার চাঁদ ভাসছে সেই জলে। অতীন সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, কাঠের পুতুলের মতো, যেন কারো নির্দেশের অপেক্ষা করছে সে। দু চোখ তার স্থির। সেই নারী মূর্তি মাছ পুকুরের জলে কোমর অব্দি ডুবে দুহাত বাড়িয়ে তাকে ডাকছে। এসো অতীন, এসো, এসো আমার কাছে, এসো অতীন, এসো, এসো আমার কাছে। অতীন ধীরে ধীরে পা বাড়ায় সিঁড়ির দিকে। আস্তে আস্তে নামতে থাকে সর্বনেশে সেই পুকুরের জলে। গভীর জলে ঢেউ ওঠে নতুন শিকারের আশায়। একটা রাতচরা পাখি ভয়ে শুয়ে ডেকে ওঠে কোন দূর থেকে। এমন সময় একটা সজোরে ধাক্কায় অতীন পড়ে যায় পুকুর পাড়ে। রথিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, সাবাস কাকা, সাবাস। পরদিন অনেক বেলায় ঘুম ভাঙে অতীনের। গত রাতের ঘটনা তাকে তখনও প্রায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এমন সময় ঘরে চা নিয়ে আসে হরিকাকা।
গরম চা পেটে পড়তে একটু সুস্থ হয় অতীন। চা খেতে খেতে রথিন হরিকাকাকে বলে, আচ্ছা কাকা, তুমি তো নিশ্চয়ই জানো এই পুকুরের ইতিহাস। তা তো জানবই গো দাদাবাবু, দেখতে দেখতে 3 কুড়ি বয়স পার করলাম, সব দেখেছি নিজের চোখে। তাহলে তাহলে বলো না শুনি। সে আজ থেকে প্রায় বছর 40 আগেকার কথা। এই মুখুজ্জেরা তখন আমাদের পলাশডাঙ্গার হর্তা কর্তা বিধাতা। তাদের অনুমতি ছাড়া চন্দ্র সূর্যি উঠত না এ গায়ে। আমাদের সকলের প্রিয় দেবতুল্য বড় কর্তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব চায় এই বংশের একমাত্র কুলাঙ্গার পুত্র ক্ষেত্রমোহন মুখুজ্জের হাতে। কুলাঙ্গার, লম্পট, বধ চরিত্রের পাশাপাশি সেই ক্ষেত্রমোহন ছিল অসম্ভব অত্যাচারী এক জমিদার। তার অত্যাচারে গায়ের ঘরে ঘরে তখন হাহাকার আর কান্না। কর্তা বাবু, আপনার দুটি পায়ে পড়ি, এবারের মতন আমারে মাপ দেন। বুড়ো বয়স, কোনো ফসল ঘরে তুলতে পারি নাই, তার উপর এত খাজনা, আমি পারবো কি করে? হুজুর মাই বাপ, আমার ধবলি শ্যামলিকে ছাড়ি দেন হুজুর। ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ওদের একটু দুধ আমি কোথা থেকে এনে দেব? আসছে বছর আপনার সব ঋণ আমি মিটিয়ে দেব হুজুর। আপনার পায়ে পড়ি, ছাড়ি দেন আমার গরু দুটোকে। এর আগে এমন জমিদার কখনো দেখেনি আমাদের পলাশডাঙ্গার মানুষ। লম্পট ক্ষেত্রমোহন ধীরে ধীরে সমস্ত সীমা অতিক্রম করতে থাকে। গায়ের বউ মেয়েদের ধরে আনতে থাকে এই কমলা ভিলায়। তারপর তাদের জ্যান্ত ডুবিয়ে মারতে থাকে ওই পাঁচশি পুকুরে জলে ফেলে। এমন করে কয়েক বছর কাটবার পর হঠাৎই এক রবিবার রাতে ওই পুকুরের জলেই ডুবে মরে ক্ষেত্রমোহন। এরপর থেকে একে একে মোহময়ী নিশির কবলে পড়ে প্রাণ হারাতে থাকে জমিদার বংশের পুরুষেরা। তারপর তারা এই গাঁ ছেড়ে এক প্রকার পালায়। তারপর থেকে আমি রক্ষে করি এই ভিটে বাড়ি। তবে প্রতি পূর্ণিমায় এই পুকুর মানুষ খেকো হয়ে আজও প্রতিশোধ নিয়ে চলেছে ওই অবলা নিষ্পাপ মা বোনেদের হয়ে। এইটুকু বলেই হরিকাকা চলে যায় ঘর থেকে। অতীন আর রথিন তখন সম্পূর্ণ নিশ্চুপ, হতবাক।